তাহলে হোয়াট ইজ প্রেসক্রিপশন? প্রেসক্রিপশনে what are the parts of prescription? কি কি আছে বলতো? সুপারস্ক্রিপশন, তারপরে ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন আর ট্রান্সক্রিপশন বা সিগনেচারও বলা হয়, যাই হোক। এবার কোনটা সুপারস্ক্রিপশনে কি থাকে? সুপারস্ক্রিপশনের ভেতরে কি থাকে? হোয়াট ইজ সুপারস্ক্রিপশন? প্রথমে আগে প্রেসক্রিপশন কি? হোয়াট ইজ প্রেসক্রিপশন? প্রেসক্রিপশন ইজ এ রিটেন অর্ডার given by the registered medical practitioner to a pharmacist or to the pharmacist instructing dispensing of medicine. এটা ইনস্ট্রাক্ট করছে ডিসপেন্সিং অফ মেডিসিন, কাকে ডিসপেন্স করবে? টু দ্য পেশেন্ট, and explaining their use to the patient, মানে ফার্মাসিস্টের কাজ হবে সেটা এক্সপ্লেন করে দেওয়া পেশেন্টকে, যে পেশেন্টকে প্রেসক্রিপশনটা দেওয়া হয়েছে, ঠিক আছে? It is a written order given by the registered medical practitioner to a pharmacist instructing dispensing of medicine, or যেটা লেখা আছে dispensing of medicine to the patient and explaining their use as the physician desired or as the physician directed. মানে সেই ফার্মাসিস্ট নিজের মতো করে তাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়ার অথরিটি নেই, হ্যাঁ, সেটা ফিজিশিয়ান যেভাবে চেয়েছে তাকে দিতে, সেটা ফার্মাসিস্টের কাজ হলো সেটাকে আরেকবার বলে দেওয়া, তাকে এক্সপ্লেন করে দেওয়া, তাকে বুঝিয়ে দেওয়া কোন ওষুধ কখন খেতে হবে, খাওয়ার আগে না পরে, এই সমস্ত যে সমস্ত ব্যাপারগুলো সেইগুলো থাকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে সুপারস্ক্রিপশন। হোয়াট ইজ সুপারস্ক্রিপশন? সুপারস্ক্রিপশনে কি থাকবে? হ্যাঁ, আরএক্স, ঠিক আছে, আরএক্স ইজ এ সেপারেট এন্টিটি। আরএক্স মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ আরএক্স? হ্যাঁ, টেক দাও, রেসিপিয়ার, টেক দাও কাকে বলছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ টেক দাও? টেক দাওটা লেখা আছে কেন? হ্যাঁ, ইউ টেক মানে কাকে বলছে? ডক্টর কাকে বলছে? পেশেন্টকে বলছে নাকি? ফার্মাসিস্টকে কেন বলছে? কি নিতে বলছে? হ্যাঁ, বলছে এটা বলছে টেক the ingredients as described here and prepare a medicine and compound a medicine as described by the physician and then label it and dispense it, explaining their use to the patient, ঠিক আছে? সেটা যেটা বলছে আরএক্স, রেসিপিয়ার, মেইনলি এসে রেসিপিয়ার থেকে, রেসিপিয়ার সেখান থেকে মানেটা হচ্ছে টেক দাও, ঠিক আছে? আরএক্স এটা হলো পার্ট অফ সুপারস্ক্রিপশন, সেপারেট এন্টিটি। আর বাকিটা আরএক্স এর শুধু সুপারস্ক্রিপশনে আরএক্সই থাকবে না আর কিছু থাকবে? মানে পেশেন্ট পার্টিকুলার্স, নেম, এজ, সেক্স, হাইট, ওয়েট, ঠিক আছে? ডেট অফ বার্থ, সামটাইম ডেট অফ বার্থ কাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট? ইন কেস অফ নিওনেটস অর ইনফ্যান্টস অর চিলড্রেন, তাদের ক্ষেত্রে ডেট অফ বার্থটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর কি থাকতে পারে? জেস্টেশনাল এজ ইন কেস অফ প্রেগনেন্ট ইন্ডিভিজুয়াল, তাদের ক্ষেত্রে জেস্টেশনাল এজটা দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই সমস্ত ব্যাপারগুলো এগুলো থাকবে সমস্ত সুপারস্ক্রিপশনে। দিস আর দ্য পেশেন্ট আইডেন্টিফায়ার, মানে দিস এনসিওরস, এটা কেন দেওয়া হয়? যে দিস এনসিওরস দ্য কারেক্ট মেডিসিন গোজ টু দ্য রাইট পেশেন্ট, মানে যার জন্য প্রেসক্রিপশনটা করা তার কাছে যেন সেই ওষুধগুলো যায়, কারণ তখন তাকে প্রেসক্রিপশন যে নামটা দেওয়া আছে সেই নাম ধরে হয়তো ডাকবে, বা কোনো একটা বাচ্চার নাম ধরে তাহলে তার নাম ধরে ডাকবে, সে আসলে বা তার বাড়ির লোক আসলে সেখানে ওষুধগুলো বা মেডিসিনগুলো ডিসপেন্স করা হয়, যাতে রাইট পেশেন্ট গোজ টু দ্য রাইট, মানে রাইট ড্রাগস অর কারেক্ট ড্রাগস, যে মেডিসিনগুলো ডিসপেন্স করা হয়েছে সেগুলো কারেক্টলি ডিসপেন্স করা হয়েছে, ডিসপেন্স করার পর যাতে যাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে যেন তার কাছে যায়, অন্য কারোর কাছে না চলে যায়, ঠিক আছে? সামটাইম এর মধ্যে এর অ্যাড্রেসও থাকতে পারে, পেশেন্টের অ্যাড্রেসও, দ্যাট ইজ অলসো এ পার্ট অফ পেশেন্ট আইডেন্টিফায়ার। মানে যতগুলো আমি পয়েন্টস অ্যাড করব তত সেই পেশেন্টটাই, সেই লোকটাই, সেই ইন্ডিভিজুয়ালটাই সেটা এনশিওর বেশিভাবে হবে। যেমন তোরা এখন ফিঙ্গার লক করিস মোবাইলে, 8 বার 10 বার করে দিতে বলে, যাতে ফিঙ্গারে বিভিন্ন পার্ট পড়লে যাতে রেকগনাইজ করতে পারে কোনো একটা পার্ট, সবসময় তো হোল পার্টটা নাও পড়তে পারে, এই জন্য বারবার যতবার দেওয়া হবে তত ফ্র্যাকশন করে একটা টোটাল
আইডেন্টিফিকেশন তৈরি হবে, ঠিক আছে? এই পয়েন্টস সেই রকম পেশেন্টের নাম, তারপরে বয়স, অনেক সময় ছেলে মেয়ে নাম দিয়ে বোঝা যায় না, সেরকম যদি কিছু থাকে সেক্ষেত্রে সেক্স ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ, জেন্ডার ইজ ইম্পর্টেন্ট। তারপরে কি আসছে, বাচ্চাদের ক্ষেত্রে হলো যে ডেট অফ বার্থ, তার তার হাইট ওয়েট অনেক সময় থাকতে পারে ডিপেন্ডিং অন সিচুয়েশন। এইগুলো যত থাকবে তার সাথে অ্যাড্রেস, এইগুলো সব দুটো পেশেন্টের কোলাইড করার ডিফিকাল্ট আছে। দুটো পেশেন্টের একই হবে সমাপতন, এরকম সমাপতন খুব একটা হয় না। যত এরকম পয়েন্টস বাড়ানো যাবে তত এটা এনশিওর হবে যে এই পেশেন্টের জন্য এই ওষুধগুলো দেওয়া হয়, তো সেটা তার কাছেই যাবে, সেটা নিশ্চিত করার জন্য এইভাবে করা হয়। নেক্সট হচ্ছে রেসিপিয়ার গেল, নেক্সট হচ্ছে সুপারস্ক্রিপশন, তারপরে বডি অফ প্রেসক্রিপশন, দ্যাট ইজ দ্য ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশনে মেইনলি কি কি থাকবে, নেম অফ দ্য ড্রাগ, আর যেটা দিয়ে দেওয়া হবে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, ইন্টারন্যাশনাল নন প্রপ্রিয়েটারি নেম, ট্রেড নেম থাকতে পারে, ব্র্যান্ড নেম, ট্রেড নেম আর ব্র্যান্ড নেম থাকতে পারে, অথবা জেনেরিক নেম থাকতে পারে, ঠিক আছে? জেনেরিক নেম, তার সাথে ড্রাগ, তারপরে হচ্ছে ডোজ, একবারে কতটা করে যাবে ডোজ। নেক্সট ফ্রিকোয়েন্সি, দিনে কতবার, সপ্তাহে কতবার, মাসে কতবার, এরকম ডিফারেন্ট যেরকম থাকবে সেরকম। ওয়ান্স স্ট্যান্ড মানে একবারই হলে একবার। সেটা হচ্ছে ড্রাগ, প্রথমে হচ্ছে ড্রাগের নেম, তারপরে হচ্ছে ডোজেজ, তারপরে ফ্রিকোয়েন্সি, তারপরে যেটা ইম্পর্টেন্ট স্ট্রেংথ, তো ঠিক আছে স্ট্রেংথ দিলাম, ঠিক আছে। তারপরে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, বা বলতে পারিস ড্রাগের যে ফর্ম, যে ট্যাবলেট হলে এটা, এটা হলে এটা, যাই হোক সেটা হলো, সাসপেনশন, লিকুইড, যাই হোক না কেন হলো। আর যেটা আরেকটা ইম্পর্টেন্ট, ড্রাগ কি কি হলো, একটা হলো ড্রাগের নেম হলো, একটা হচ্ছে ডোজেজ, ফ্রিকোয়েন্সি, আর রুট হলো, আর তো ডোজ, ড্রাগ ডোজ বলছি তো। প্যারাসিটামল 650 মিলিগ্রাম বা 500 মিলিগ্রাম দিনে 3 বার করে খাবে ওরালি, আর কতদিন ধরে খাবে, ডিউরেশন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিউরেশন, তাহলে এইগুলো থাকবে। এবার এর মধ্যে বিভিন্ন রকম ব্যাপার থাকে, ইনস্ক্রিপশন সেগুলো পরে আসছে, যেখানে যেখানে প্রেসক্রিপশন কোথায় কোথায় দেখতে হয়। নেক্সট হচ্ছে সুপারস্ক্রিপশন গেল, ইনস্ক্রিপশন গেল, তারপরে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন মানে, হ্যাঁ, ইট ইজ দ্য ইনস্ট্রাকশন টু দ্য ফার্মাসিস্ট। এখন যেহেতু প্রি-ফর্ম, দেন অল দ্য মেডিসিন আর প্রি-ফর্ম, pharmacist only have to dispense the medicines, not to compound it. ফার্মাসিস্ট সাথে এখন আর কম্পাউন্ড করে না, এখন সবই আগে ট্যাবলেট না ক্যাপসুল না সিরাপ, পেসারি বল, বল, যাই ট্যাবলেট হোক না কেন, বা যে ডোজ ইনজেক্টেবল হলে ইনজেক্টেবল, সবই প্রি ফর্ম। হ্যাঁ, এদেরকে আর ফার্মাসিস্টদের এখন কোনো ড্রাগ আর কম্পাউন্ড করতে হয় না, সেজন্য এখন ব্যাপারটা অবসলিউট হয়ে গেছে। এখন ইনস্ক্রিপশন আর সাবস্ক্রিপশন অনেকটা ধরে নিতে পারিস একই জায়গাতেই থাকবে, ঠিক আছে? খুব কম সময় হয়তো কিছু ডাইরেকশন টুয়ার্ডস ফার্মাসিস্ট থাকে, হয়তো খুব কম সময়, এখন থাকে না, মেইনলি থাকে না, ঠিক আছে? তারপরে হচ্ছে সিগনেচার, সিগনা বলা হয়, সিগনা মিন্স টু রাইট, সেটাকে ট্রান্সক্রিপশন অনেক জায়গায় বলা হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রান্সক্রিপশন? একটা গেল সুপারস্ক্রিপশন, সুপারস্ক্রিপশনের একটা পার্ট গেল আরএক্স, রেসিপিয়ার, টেক দাও, তারপরে গেল ইনস্ক্রিপশন, তারপরে গেল সাবস্ক্রিপশন, তারপরে ট্রান্সক্রিপশনটা কাদের জন্য? ট্রান্সক্রিপশন আর বলা সিগনা, সিগনা বলা, সিগনা মিন্স টু রাইট, সেটাই ট্রান্সক্রিপশন অনেক সময় বলা হয়। ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রাইব মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রান্সক্রাইব? Pharmacist has to, sometimes pharmacist has to give direction, pharmacist has to transcribe, মানে ফিজিশিয়ান যেটা দিয়েছে ফার্মাসিস্টকে সেটাকে ইন্টারপ্রিট করে পেশেন্টের মতো করে এক্সপ্লেন তো করে দিল ওরালি, ফার্মাসিস্ট সামটাইম হ্যাভ টু ট্রান্সক্রাইব ইট ওভার এ লেভেল, একটা যদি কোনো লেভেল থাকে সেই লেভেলে থাকে ট্রান্সক্রাইব, সেইটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। দ্যাট ইজ ডান বাই দ্য ফার্মাসিস্ট। এখন ট্রান্সক্রিপশন মানে কোনো একটা ধর, কোনো একটা ওষুধ ধর পিপিআই দিল, কোনো একটা পিপিআই এর উপরে খাপের কোনো একটা ইনসার্ট, একটা ছোট ইউজ করলো, পেপার র্যাপ ইউজ করলো, তার উপরে লিখে দিল যে এটা পেশেন্টের মতো করে লিখে দিল, সকালবেলায় খালি পেটে খাবেন, দিনে একটি করে, খাওয়ার তারপরে 1 ঘন্টা কিছু খাবেন। এই যে ডিরেকশনটা লিখলো, সেটা হয়তো ওখানে
ফিজিশিয়ান যেভাবে দিয়েছিল সেটা সেইভাবে না, ফিজিশিয়ান হয়তো লিখেছিল ওয়ান্স ডেইলি 1 hour বিফোর ব্রেকফাস্ট এরকম লিখে দিয়েছিল, সেইটাকে অনেকটা পেশেন্টের বোঝার মতো করে, পেশেন্টকে এক্সপ্লেনের মতো করে সেটা তার মতো করে ট্রান্সক্রাইব করে দিল। দ্যাট ইজ দ্য পার্ট অফ ট্রান্সক্রিপশন, দ্যাট ইজ দ্য পার্ট ট্রান্সক্রিপশন। এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা রয়েছে, যেটা এইভাবে পার্টস এর মধ্যে পড়ে না, দ্যাট ইজ দ্য সিগনেচার অ্যান্ড দ্য ডেট। সিগনেচার উইথ সিল অ্যান্ড ডেট। হ্যাঁ, কোনো প্রেসক্রিপশনে নো প্রেসক্রিপশন ইজ ভ্যালিড আনলেস ইট ইজ সাইন্ড অ্যান্ড ডেটেড। সাইন অ্যান্ড ডেট, সিগনেচার অ্যান্ড ডেট না থাকলে কোনো প্রেসক্রিপশন ভ্যালিড হবে না, ঠিক আছে। আর ইফ এ প্র্যাকটিশনার অর রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কিছু ড্রাগ লিখলো, তারপরে সাইন করলো, ডেট দিল, তারপর অনেক জায়গায় লেখা থাকে, অনেক যদি প্রেসক্রিপশন এমনি অ্যাভেলেবেল, প্রচুর প্রেসক্রিপশন, নিচে লেখা থাকে ইট ইজ নট ফর মেডিকো লিগাল পারপাস। এটা কমপ্লিট ভেগ, এটা ঠিক নয়। ইট ইজ হোয়েন এ registered medical practitioner signed it with a date, then it is always a medical legal document. Always, then it's always a medical legal. যতই তুমি নিজে না লেখো, ডিসক্লেইমার লেখো, হবে না। যতই ডিসক্লেইমার লেখা থাকে ইট ইজ, এটা মেডিকো লিগাল পারপাসের জন্য নয়, দ্যাট ইজ রং। যখন ইজ সাইন্ড অ্যান্ড ডেটেড তখন ইট ইজ এ ভ্যালিড মেডিকো লিগাল ডকুমেন্ট, বিকজ হোয়েন এ, তার মানে এটা ইনশিওর করছে কি পেশেন্ট যখন সাইন করছে, আমি যদি না দেখে সাইন করি সেটা আমার রেসপন্সিবিলিটি, সেটা অন্য কারোর রেসপন্সিবিলিটি নয়, ঠিক আছে। আমি যখন এই ড্রাগগুলো লিখে সাইন করছি, তার মানে আই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্যাট পেশেন্ট রিগার্ডিং দিস ড্রাগস, রিগার্ডিং দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট, ঠিক আছে। এটা আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে যদি আমি সাইন করি, ঠিক আছে। সাইন করে ডেট দিই, যদি শুধু সাইন করি ডেট না দিই, শুধু সাইন করলে কি সেটা ভ্যালিড প্রেসক্রিপশন হবে? যদি কোনো একটা প্রেসক্রিপশন পেলি, ধর কোনো একটা পেশেন্ট কেউ ফার্মাসিস্ট, এখানে হয়তো কেউ, সে একটা প্রেসক্রিপশন দিল, সেখানে শুধু সাইন আছে, ডেট নেই, ইজ দ্যাট এ ভ্যালিড প্রেসক্রিপশন? কেন, কি হতে পারে, মানে কেন নয়, মানে কেন ভ্যালিড নয়, কেন ডেট ইম্পর্টেন্ট, ওয়াই ডেট ইজ ইম্পর্টেন্ট, কখন ইম্পর্টেন্ট হবে, কোন কোন ড্রাগের ক্ষেত্রে ডেট ইজ ইম্পর্টেন্ট, কোন ড্রাগের ক্ষেত্রে ডেট ইম্পর্টেন্ট? ড্রাগ দ্যাট হ্যাভ অ্যাবিউজ পোটেনশিয়াল, ড্রাগ অ্যাবিউজ মানে ইরেশনাল ওয়েতে ড্রাগটাকে ইউজ করা। কোন একটা ড্রাগ অ্যাবিউজের একটা ডেফিনেশন আছে, তার মধ্যে মানে জিস্টটা এরকম যে যেটা থেরাপিউটিক ট্র্যাডিশন বা যেটা আমার টাইপ অফ সেলফ মেডিকেশন, it is a type of self medication যেটা irrational, that is not right, that is not accordingly the therapeutic purpose, that is not accordingly written in any medical literature, কোনোভাবে এটা লেখা নেই, আমি নিজের মতো খাই, that is the irrational use of medication, তাহলে সেটা drug abuse। drug that have dependence potential, abuse potential রয়েছে, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্স পোটেনশিয়াল, তখনই ডেট ইম্পর্টেন্ট। ধর কোনো একটা বেনজোডায়াজেপিন, ধর ক্লোনাজেপাম বা কোনো একটা এনি টাইপ অফ বেনজোডায়াজেপিন পেশেন্টকে দেওয়া হয়েছিল 10 ডেজের জন্য, নিচে ডেট দেওয়া ছিল না, পেশেন্ট প্রথম দিন নিয়ে গেছে, তারপরের দিন অন্য একটা ফার্মেসি দিয়ে যাবে, তাহলে ডেট যদি না দেওয়া থাকে তখন ইট ইজ নট এ ভ্যালিড প্রেসক্রিপশন। তাহলে কোনো একটা সিনারিও দিয়ে তো বুঝতে হয়, তখন এই সিনারিওগুলো খুব কমন, ঠিক আছে। ডেট না থাকলে সমস্ত ড্রাগেই প্রবলেম হতে পারে, কতদিন ধরে পেশেন্ট ওষুধ নিয়েছে, কতদিন ধরে নেয়নি, কতদিন ধরে ওষুধ খায়নি, হাইপার টেনশনের ওষুধ হয়তো দেওয়া ছিল, সে আর খাইনি, কবে একটা ডেট দেওয়া ছিল, না ডাক্তারবাবু গত মাসে তো দেখিয়েছিলাম যে হয়তো ডেট নেই, সেরকম একটা প্রেসক্রিপশন সে জেনে শুনে রিপ্রোডিউস করলো, সে জেনে শুনে দেখালো যে দিয়ে একটা বাজে হিস্ট্রি দিচ্ছে। বেসিক্যালি দিস ইজ এ নন কমপ্লায়েন্ট পেশেন্ট ওষুধ খায় না, সেটা দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, বাট তাকে মিসগাইড করা, ফিজিশিয়ানকে পেশেন্ট মিসগাইড এইভাবে করতে পারে, ফার্মাসিস্টকে পেশেন্ট মিসগাইড এইভাবে করতে পারে বাই when the prescription is available without date, আর ডেট আর যদি সিগনেচার না থাকে তাহলে তো বোঝা যাবে না যে সেই ফিজিশিয়ান সেই পেশেন্টটাকে আদৌ দেখেছে কিনা, ঠিক আছে।
পেশেন্ট তো দেখে দেখে তো সিগনেচার করা উচিত, ঠিক আছে? সেটা যদি টাইপড আউটও হয় তার নিচেও কিন্তু সিগনেচার থাকবে। ইফ দ্য প্রেসক্রিপশন, এখন কি, এখন যাতে সমস্ত কিছু বোঝা যায়, এখন যাতে হাতের লেখাটা সেরকম ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর না হয়ে দাঁড়ায় কোনো একটা ফার্মাসিস্টের ক্ষেত্রে, পেশেন্টের ক্ষেত্রে। পেশেন্টের তো জানার অধিকার আছে যে তাদের কি ওষুধ দেওয়া হয়েছে, ঠিক আছে? সেটা যদি স্পষ্ট করে না লেখা থাকে তাহলে তো অসুবিধা। স্পষ্ট, আমি বলছি না ক্যালিগ্রাফি করে লিখতে হবে, কিন্তু দ্যাট ইজ শুড বি লেজিবল, অন্তত বোঝা যায়। বাচ্চাদের হাতের লেখার মতো করলে লেখো, কিন্তু সেটা যেন বোঝা যায়, ঠিক আছে? তো সেটা ইম্পর্টেন্ট। সেই জন্য এখন টাইপড আউট প্রেসক্রিপশন বা প্রিন্টেড আউট প্রেসক্রিপশন হচ্ছে, কিন্তু তার নিচেও দেখবি সিগনেচার অ্যান্ড ডেট থাকে। এটা এই জন্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? টাইপড আউট প্রেসক্রিপশন বা প্রিন্ট আউট প্রেসক্রিপশন, দ্যাট ডাজ নট ম্যাটার, ইউ হ্যাভ টু সাইন ইট অ্যান্ড ডেট ইট, ঠিক আছে? এইখানে হচ্ছে ডেটের ইম্পর্টেন্ট। ট্র্যাডিশনালি যদি ফার্মাকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখা যায়, তাহলে a prescription do not contain the provisional diagnosis or diagnostics or what are the investigation given to the patient, সেগুলো কিন্তু ট্র্যাডিশনালি ইটস নট পার্ট অফ দ্য প্রেসক্রিপশন, ঠিক আছে? যে ফার্মাকোলজিক্যাল থেকে পার্সপেক্টিভ থেকে যে প্রেসক্রিপশনটা পড়ানো হয় বা যে প্রেসক্রিপশনটা দেখানো হয় তার মধ্যে কিন্তু এই প্রভিশনাল ডায়াগনোসিস থাকে না, ঠিক আছে? যার জন্য আরএক্স, সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, ট্রান্সক্রিপশন, সিগনেচার ডেট, কোথাও কিন্তু ডায়াগনস্টিক্স বা হাউ এ ফিজিশিয়ান ডায়াগনোসড দ্য কেস, হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ দ্য কেস, সেগুলো কিন্তু ইনক্লুডেড থাকে না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের ফার্মাকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে শুধু ড্রাগ রিলেটেড ব্যাপার এইটুকুনি দেখা হয়। এবার তাহলে কি লেখা উচিত নয়? না, লেখা উচিত নয় না, প্রেসক্রিপশন ইটস নট দ্য ফার্মাকোলজিক্যাল পার্সপেক্টিভ, বাট যেগুলো ডাটা রেকর্ডিং পারপাস বা মেডিকেল রেকর্ডস এর জন্য, সেগুলো প্রভিশনাল ডায়াগনোসিস বা হিস্ট্রি, সেটা তো অন্য জিনিস, সেটা লেখা ঠিক আছে, কিন্তু ইটস নট পার্ট অফ দ্য ফার্মাকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে যেভাবে প্রেসক্রিপশনটা দেখা হয় তার পার্ট নয়, ঠিক আছে? Provisional diagnosis or diagnosis কেন important? Because of to correlate the given medicines and condition of the patient and the given drug, মানে the condition of the patient টা কি আছে and the drugs given, এই দুটোর মধ্যে কোরিলেশন এস্টাবলিশ করার জন্য প্রভিশনাল ডায়াগনোসিস or diagnosis is important, ঠিক আছে? বাট ইটস এ ট্র্যাডিশনালি diagnosis, provisional diagnosis and other things like diagnosis, what are the tests or what are the investigation given to the patient, that is not part of the prescription, ঠিক আছে? তাহলে পার্ট অফ দ্য প্রেসক্রিপশনের মধ্যে সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন অ্যান্ড সিগনা along with date and signature, ঠিক আছে? দিস আর দ্য পার্ট। এবার নেক্সট কি কি থাকবে একটা প্রেসক্রিপশনে, হোয়াট আর দ্য পার্টস যেগুলো আমরা দেখবো প্রেসক্রিপশনে, যে প্রেসক্রিপশনে ক্রিটিক্যাল অ্যাপ্রাইজাল করতে গেলে বা ক্রিটিক্যালি একটা পেশেন্টকে একটা প্রেসক্রিপশনকে ইভ্যালুয়েট করতে গেলে কি কি দেখা হয় বল তো? কোনো একটা প্রেসক্রিপশন কোনো একটা কন্ডিশনের এগেইনস্টে দেওয়া হয়েছে, তাহলে কি কি দেখতে হবে? কি কি দেখতে হবে কোনো একটা প্রেসক্রিপশনে? কি কি দেখবি? তো প্রেসক্রিপশন ক্রিটিসিজম তো দেওয়া হয়েছে, কি কি দেখতে হয়, কি কি দেখবি? মানে পেশেন্ট পার্টিকুলারসটা দেখতে হয়, সেখানে সবকিছু ডিটেলস আছে কিনা। তার উপরে আর কি দেখতে হয়? প্রেসক্রিপশন লেটার হেড থাকলে, প্রেসক্রিপশন লেটার হেড যদি নাও থাকে, অনেক সময় সিগনেচার উইথ সিল থাকে, সিগনেচার ইজ সিল, সিলের মধ্যে কি কি, সিলের মধ্যে কি কি থাকতে হবে? নেম তো মাস্ট, তার সাথে রেজিস্ট্রেশন নাম্বার, আর হ্যাঁ জোরে বল, মানে ডিগ্রি, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি, বাট ঠিক আছে, না দিলে বলতে পারিস, বাট দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি গুলো আগে, হোয়াট ইজ ম্যান্ডেটরি, যেমন রেজিস্ট্রেশন নাম্বার ইজ ম্যান্ডেটরি, ঠিক আছে? নাম না হলে তো বোঝাই যাবে না কে দিয়েছে। আর হ্যাঁ ডেট, ডেট তো বললাম, সিগনেচার ডেট তো হয়ে গেল। আর হ্যাঁ অ্যাড্রেস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা
কন্ট্যাক্ট নাম্বার, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, দ্যাট ইজ এখন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এটা গেল যে প্রেসক্রাইবারের পার্ট থেকে। এবার নেক্সট হচ্ছে পেশেন্ট ডিটেলস, বা এরপর কি থাকবে, সুপারস্ক্রিপশন। সুপারস্ক্রিপশনে কি থাকে, পেশেন্ট ডিটেলস থাকলো, তারপরে আরএক্স থাকলো। আরএক্স ইজ নট ম্যান্ডেটরি, পার্ট অফ দ্য প্রেসক্রিপশন, না লিখলে বলা যেতে পারে, বাট নট ম্যান্ডেটরি। সুপারস্ক্রিপশনের পরে ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশনে কি, ড্রাগ, হ্যাঁ এগুলোতে দেখতে হবে ড্রাগ নেম, ড্রাগ ডোজ, ড্রাগ ডোজেজ ফর্ম, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন, কমপ্লিট আছে কি, ঠিক আছে। আর কি দেখবো, একটা প্রেসক্রিপশনে তো মাল্টিপল ড্রাগ থাকতে পারে, একটা প্রেসক্রিপশনে তো অনেক ড্রাগ থাকতে পারে। ধর একটা পেশেন্ট, হ্যাঁ ডায়াগনোসিস তো দেখতে হবে, যেখানে দেওয়া হয় প্রেসক্রিপশন ক্রিটিসিজম দেওয়া হয়, a specific diagnosis is given or provisional diagnosis is given, and you have to discuss it or critically appraise the prescription in relation to the given condition. সেভাবে তো দেওয়া হয়। সেই জন্য বলা হচ্ছে যে তোদের কখনো ডায়াগনোসিস করতে কিন্তু আমরা দিই না, দেওয়া হয় না। একটা প্রপার ডায়াগনোসিস অলরেডি গিভেন, অ্যান্ড সেটার রেসপেক্টে একটা প্রেসক্রিপশন আছে, ঠিক আছে, সেটাকে সেইভাবে ক্রিটিসাইজ করে। নেক্সট, হ্যাঁ ওই ডিজে, হ্যাঁ সেটা তো ইম্পর্টেন্ট, সেটা তো সেই জন্য বললাম তো, সেই এটা রেসপেক্টে দেওয়া হয়, যে তোদের এরকম বলা হয় না যে কোনো একটা পেশেন্ট এই হিস্ট্রি নিয়ে এসছে, এবার তুমি ডায়াগনোসিস করো তারপরে প্রেসক্রাইব করো, সেটা করতে দেওয়া হয়। আর কি দেখবো, ধর একটা পেশেন্ট, সে ধর অ্যাজমার পেশেন্ট, 24 বছর বয়স, একটা ফিমেল ইন্ডিভিজুয়াল অ্যাজমার পেশেন্ট, শি ইজ অন ফরমেটেরল, অ্যান্ড তার সাথে ধর একটা ফরমেটেরল, তার সাথে ধর বুডেসোনাইড, কম্বিনেশনে একটা রয়েছে, ঠিক আছে। সে এসছে, তার ক্রনিক মানে মাইগ্রেনের পেইন হয়, খুব কমন কন্ডিশন হয়, হতেই পারে। আর একটা ডায়াগনোস বলে, অলরেডি ডায়াগনোস ক্রনিক মাইগ্রেনের পেইন। মাইগ্রেনের, এবার অ্যাকিউট মাইগ্রেনের জন্য যদি সিভিয়ার হয়, তাহলে প্রথমে এনসেডস দিয়ে ট্রাই করা হয়, লাইক প্যারাসিটামল। তারপরে যদি না হয়, এনসেডস এর মধ্যে আরেকটু ভালো কাজ করে, দ্যাট ইজ ন্যাপ্রক্সিন, ঠিক আছে। ন্যাপ্রক্সিন, তারপরে ন্যাপ্রক্সিনের কাজ হলো, ঠিক আছে, সেটা তো অ্যাকিউট গেল। না হলে ট্রিপটানস দেওয়া যেতে পারে, দেওয়া হলো, ঠিক আছে, কন্ট্রোল অ্যাকিউট না হয়। এবার যাতে রিল্যাপস, বারবার রিল্যাপস না হয়, প্রোপ্রানোল দেওয়া হলো। তাহলে এবার প্রেসক্রিপশনটা ভাব, তাহলে হ্যাঁ, ড্রাগ ইন্টারাকশন ইজ ইম্পর্টেন্ট। যে একটা পেশেন্টকে, মনে আছে কিনা তো জানি না, মনে একটা পেশেন্ট ইসকেমিক হার্ট ডিজিজ খুব নিয়ে আসছে, দিলি তোকে বিটা ব্লকার দিলি, তার সাথে একটা ক্লোপিডোগ্রেল দিলি, দ্যাট ইজ অ্যান অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, নাইট্রেট দিলি, মোটামুটি ইয়ে আছে। কদিন পরে পেশেন্ট এসে কমপ্লেন করছে, স্যার বা ম্যাডাম খুব অ্যাসিডিটি হচ্ছে। তুই দেখলি না, এরকম হতে পারে, ক্লোপিডোগ্রেল এই সমস্তগুলোতে তো হতে পারে। তুই ভেবে চিন্তা একটা পিপিআইটা দিলি ওমেপ্রাজল, ঠিক আছে, হ্যাঁ হবে। CYP2C19 এর জন্য হয়, হ্যাঁ স্পেসিফিক কন্ডিশন বলে দিচ্ছি। এইরকম এরকম প্রচুর ইন্টারাকশন আছে। কোনো একটা প্রেগনেন্ট পেশেন্ট, তাকে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে গেলি, কেউ হয়তো লিখে দিল ওয়ারফারিন, ঠিক আছে, হয়তো তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে এসছে। ওয়ারফারিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন দ্য প্রেগনেন্সি বিকজ ইট ইজ এ টেরাটোজেনিক ড্রাগ। তাহলে এটা ইউ হ্যাভ টু মাইন্ড ইট। কোনো একটা পেশেন্ট হাইপারটেনশন, তারপরে সে প্রেগনেন্ট হয়েছে, সে আগে টেলমিসার্টান খেত, প্রেগনেন্ট হওয়ার পরে কেউ আরো লিখে দিল টেলমিসার্টান কন্টিনিউ করুন। তাহলে ইউ হ্যাভ টু মাইন্ড ইট যে ইটস এ টেরাটোজেনিক ড্রাগ, ড্রাগ ইন্টারাকশন আর হচ্ছে পেশেন্টের উপর। আরেকটা জিনিস মাথায় রাখতে হয়, দ্যাট ইজ দ্য শুধু ড্রাগ ইন্টারাকশন ছাড়াও কিন্তু ড্রাগ ফুড ইন্টারাকশন। প্রচুর ড্রাগ আছে যেগুলো আফটার ফুড দেওয়া হয়,
যেমন এর আগের দিন তোদের টিউবারকুলোসিস যখন পড়াচ্ছিলাম, টিউবারকুলোসিসে প্রচুর ড্রাগ ছিল, রিফাম্পিসিন, দ্যাট শুড বি গিভেন বিফোর, আগে যখন সিঙ্গেল ড্রাগ পাওয়া যেত তখন সিঙ্গেল তখন বিফোর মিল দেওয়া হয়, ঠিক আছে, রিফাম্পিসিন। আবার যখন বেডাকুইলিন, প্রেটোমাইনিন যখন নিউয়ার ড্রাগ আছে, দ্যাট শুড বি গিভেন আফটার মিল, বিকজ আফটার ফ্যাটি মিল দেয়ার ইজ এ ইনক্রিজ ইন দ্য বায়োঅ্যাভেলেবিলিটি ইনক্রিজ করে, ঠিক আছে। ক্লোফাজিমিনের বায়োঅ্যাভেলেবিলিটি আফটার ফুড ইনক্রিজ করে, ঠিক আছে। এই ব্যাপারগুলো, এইগুলো তাহলে ড্রাগ ফুড ইন্টারঅ্যাকশন। যেমন ধর টেট্রাসাইক্লিন, কোনো একটা পেশেন্টকে টেট্রাসাইক্লিন প্রেসক্রাইব করা হয়েছে, কোনো কারণে টেট্রাসাইক্লিন বা লক্সাইক্লিন প্রেসক্রাইব করতে, পেশেন্টের হয়তো দেখা গেল পেশেন্টের হার্ট বার্ন হয়, এমনি হার্ট বার্ন হয়, পেশেন্ট তখন একটা ওই মিউকেন জেল টাইপের জিনিসপত্র খায়, বিভিন্ন রকম যে মিউকেন জেলে কি আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট and সিমেথিকন and অক্সিটাকিন, ঠিক আছে, অক্সিটাকিন দ্যাট ইজ অ্যান লোকাল অ্যানাসিড এই থাকে। টেট্রাসাইক্লিনের সাথে দিস আর ফর্মিং এ চিলেট। টেট্রাসাইক্লিন কেন? টেট্রাসাইক্লিনের সাথে এনি টাইপ অফ ডাইভ্যালেন্ট ক্যাটায়ন্স, এনি টাইপ অফ ক্যাটায়ন্স যেগুলো রয়েছে, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো যেগুলো আছে, এগুলো মেটালিক যে ক্যাটায়ন্স গুলো রয়েছে, মানে বাইভ্যালেন্ট অ্যান্ড মোর ক্যাটায়ন্স, ঠিক আছে, ট্রাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট ক্যাটায়ন, দে আর প্রডিউসিং চিলেট, ঠিক আছে। তাহলে দে আর রিডিউসিং দ্য অ্যাবজর্পশন অফ দিস কমপ্লেক্স, যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেগুলো রয়েছে, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট, দে আর ফর্মিং এ কমপ্লেক্স উইথ দ্য tetracycline বা tetracycline any group and reducing the bioavailability of this tetracycline। তাহলে এই যে আমি থেরাপিউটিক পারপাস আমি দিয়েছিলাম, কোনো একটা ইনফেকশনকে আমি টার্গেট করে দিয়েছিলাম, তাহলে সেখানে কিন্তু টেট্রাসাইক্লিনের যে কোনো ড্রাগ, টেট্রাসাইক্লিন, ডক্সাইক্লিন, they cannot reach or they are not producing the optimum level, concentration level in the plasma, তাহলে দেয়ার তখন কি হবে, থেরাপিউটিক ফেলিওর। সেরকম ছিল যেমন রিফাম্পিসিন ওসিপি, সেটাতে হতে পারে ইনডিউসার ড্রাগ, রিফাম্পিসিন ইজ এ ইনডিউসার ড্রাগ, সেখানে ওসিপিতে কন্ট্রাসেপশন ফেলিওর হতে পারে, ঠিক আছে। যেমন এই স্টেরয়েডস, অনেকগুলো ইয়ার আছে যে সেখানে ড্রাগ অ্যাপ্লিকেশন গুলো মাথায় রাখতে হবে, হাউ টু অ্যাডমিনিস্টার দ্য ড্রাগ। ইন কেস অফ নাইট্রেট you have to, যদি ইসেমিক হার্ট ডিজিজ আমি নাইট্রেট প্রেসক্রাইব করি, there should be a nitrate free interval to counteract the development of nitrate resistance, ঠিক আছে। এটা বলে 8 to 8 hour and more একটা নাইট্রেট ফ্রি ইন্টারভ্যাল। সেই জন্য নাইট্রেট যখন প্রেসক্রাইব করা হয় তখন দেখবি অনেক প্রেসক্রিপশনই পাবি 9 AM 3 PM বা 9 AM 5 PM বা বিকেল 4টে-5টার মধ্যে নাইট্রেট ইনটেক কমপ্লিট হয়ে গেছে, দিয়ে তারপরে একটা নাইট্রেট ফ্রি ইন্টারভ্যাল রাখছে ওভার দ্য নাইট, দেন আবার সকালে নেক্সট মর্নিং এ আবার নাইট্রেট দেওয়া হচ্ছে টু কাউন্টারাক্ট দ্য অ্যানজাইনাল পেন অর ইসেমিক হার্ট ডিজিজের যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলোকে কাউন্টারাক্ট করার জন্য। তাহলে সেখানে একটা রয়েছে ইন কেস অফ প্রেডনিসোলন বা ইন কেস অফ স্টেরয়েড ড্রাগস, না ইউ শুড গিভ the steroid or prednisolone, like prednisolone drug মর্নিং এ কটার সময় দিলে প্রেফারেবল এবং কেন জানিস? প্রেডনিসোলনের ক্ষেত্রে বেসিক্যালি স্টেরয়েডস এর ক্ষেত্রে এক্সটার্নাল ওরাল স্টেরয়েডস যদি সিস্টেমিক স্টেরয়েডস অ্যাপ্লাই করা হয় তাহলে সেখানে স্পেসিফিক টাইম মেনশন করা যায়, স্পেসিফিক টাইমও স্পেসিফিকলি রয়েছে, সেটা 8 AM মোটামুটি। কেন? কেন? বিকজ বডির কর্টিসল লেভেল অ্যাট দ্য 8 AM এ হাই থাকে, পিক থাকে, সেটাকে ম্যাচ করানোর জন্য। এরপরে যখন স্টেরয়েডকে উইথড্র করা হবে তখন তো সাডেন উইথড্র জেনারেলি করা হয় না, ডিপেন্ডিং অন সিচুয়েশন, স্টেপ আপ স্টেপ করে উইথড্রল করা হয়, ট্যাপার্ড অফ করা হয়, ঠিক আছে। তখন যাতে অসুবিধা না হয় বা ইন্টারনাল স্টেরয়েডস এর সাথে ইন্টারনাল কর্টিসলের সাথে এক্সটার্নাল স্টেরয়েড ম্যাচ করে এইভাবে ফেলা হয়, ঠিক আছে। স্পেসিফিক্যালি স্পেসিফিক টাইম বেসড কিছু কিছু ড্রাগ রাত্রে নিতে খেতে বলা হয়, তার মধ্যে একটা হচ্ছে স্ট্যাটিন, তাই তো। যদিও যে স্ট্যাটিন গুলো ইউজ হয় দে আর লং, ফার লং অ্যাক্টিং, অনেক লং, এটা 11 ঘন্টা 12 ঘন্টা, এটা 16-17 ঘন্টা হাফ লাইফ, যেগুলো কমনলি ইউজ হয়, এটা অ্যাট্রোভাস্ট্যাটিন, এটা রোসুভাস্ট্যাটিন, ফার লং। কিন্তু কেন দাদা? বিকজ বলা হয় যে at midnight
the HMG-CoA reductase inhibitor activity, HMG-CoA reductase enzyme activity is maximal. তো তখন যদি সেই ড্রাগটা ইনহিবিট মানে যে স্ট্যাটিন যে ড্রাগটা রয়েছে দ্যাট ইনহিবিট দ্য HMG-CoA reductase enzyme, তাহলে তার অ্যাক্টিভিটি ম্যাক্সিমাল হবে বিকজ এনজাইম অ্যাক্টিভিটি ইজ ম্যাক্সিমাল। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো যদি ফিউরোসেমাইড লং অনেক দিন ধরে চালানো হচ্ছে, কি অসুবিধা হচ্ছিল? ওটোটক্সিসিটি হতে পারে, অ্যামাইনোগ্লাইকোসাইড ওটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি হতে পারে, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ অ্যামাইনোগ্লাইকোসাইড। কোন অ্যামাইনোগ্লাইকোসাইড সেটা কক্লিয়ার সেলে এফেক্ট করবে না হেয়ার সেলে এফেক্ট করবে, সেটা ইম্পর্টেন্ট। যেমন ধর লিনেজোলিড, যেমন এর আগে যখন নিয়ে পড়াচ্ছিলাম, লিনেজোলিডের ক্ষেত্রে কি দেখতে হয় কদিন পরে? সেগুলো ড্রাগ, একটা তো ড্রাগ ইন্টারঅ্যাকশন, আর একটা হচ্ছে ড্রাগের অ্যাডভার্স এফেক্ট, সেগুলো দেখতে হয়। ঠিক আছে, যে এতদিন ধরে চললে সেটা র্যাশনাল না ইরেশনাল, সেটা তখন কি আমাকে নোট করতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই লিনেজোলিড বা অক্সাজোলিড আয়নন যেটা, এটার ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? লং টার্মে চললে, মোর দ্যান 14 ডেজ চললে মোস্ট কমন যেটা হয় থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া, অ্যানিমিয়া। লং টার্মে চললে যেটা হয়, তার সাথে যদি কোনো ড্রাগ দ্যাট মে ইনক্রিজ দ্য সেরোটোনিন লেভেল, এর আগে যখন পড়াচ্ছিল তখন বললাম না বেটাকুলিন প্রোটোম্যানিন, বেটাকুলিন প্রোটোম্যানিন দিলে এটা দেখা হয়, কি দেখা হয়? কিউটি ইন্টারভ্যাল, কিউটি প্রলঙ্গেশন হচ্ছে কিনা, এর আগের দিন বললাম। টরসাইড ডি পয়েন্টেসের কোনো রকম ইয়ার হয়েছে, বয়স তো গেল একটা ফ্যাক্টর। সেগুলো টেট্রাসাইক্লিন যদি দেওয়া হয়, এটা লেস দ্যান 8 ইয়ার্স কে দেওয়া হয়েছে কিনা, বিকজ তাদের ক্ষেত্রে ডিপোজিটস ইন দ্য টেট্রাসাইক্লিন ডিপোজিটস উইদিন দ্য বোন and they are producing the malformation of the bone. ঠিক আছে, খুব স্পেসিফিক কিছু অ্যান্টিবায়োটিক। তাহলে এই ব্যাপারগুলো, তাহলে ড্রাগ ডোজ তো এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ড্রাগ ডোজ কত দিলাম, এই দিলাম, ডোজ, ডিউরেশন, ফ্রিকোয়েন্সি, রুট, এগুলো তো থাকলো। তার সাথে সাথে বাকি এই জিনিসগুলো, ড্রাগ ইন্টারাকশন, কোন ইন্ডিভিজুয়ালকে ড্রাগ দেওয়া হচ্ছে সেটা ঠিক কিনা, ঠিক আছে, বা তার সাথে ডিজিজের সাথে কোনো ইন্টারাকশন। যেমন প্রোপ্রানোলল, মাইগ্রেনে প্রোপ্রানোলল ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে, লং টার্মে খুব ভালো ড্রাগ। কিন্তু তার যদি অ্যাজমা থাকে, তাকে যদি আমি প্রোপ্রানোল দিই, তাহলে তো তার অ্যাজমা প্রেসিপিটেট করবে, তাই না? এই ব্যাপারগুলো ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। ঠিক আছে, এবার বাকি যেগুলো মাইন্ড মাথায় রাখতে হয়, যে একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, প্রেসক্রাইব ড্রাগস উইথ ক্যাপিটাল লেটার টু মিনিমাইজ দ্য এরর। যে কোনো একটা ড্রাগ হাতের লেখা বুঝতে পারিনি বলে ফার্মাসিস্ট অন্য একটা ড্রাগ দিয়ে দিয়েছে, এইরকম যাতে না হয়। টু মিনিমাইজ দ্য এরর, টু মিনিমাইজ দ্য মেডিকেশন এরর, তখন ক্যাপিটালে লিখলে ভালো হয়। যদি কারোর লেখা সেরকম হয়, তো তাদের কাছে ক্যাপিটাল লেখাটাই বেটার। আরেকটা হচ্ছে লেজিবল হ্যান্ডরাইটিং ইজ ইম্পর্টেন্ট। লেজিবল হ্যান্ডরাইটিং, কার্সিভ রাইটিং বা একদম ক্যালিগ্রাফি, হেভি সুন্দর হাতের লেখা, আগে বিয়ে কার্ড লিখতো, সেরকম হাতের লেখার দরকার নেই, কিন্তু যাতে বোঝা যায় সেটা ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু বি কশাস অ্যাবাউট ক্রিপ্টিক সিম্বলস। ক্রিপ্টিক সিম্বলস মানে অনেকে প্রচুর প্রেসক্রিপশনে পাবি এরকম ডাইরেকশন, এইরকম এইরকম। অ্যাভয়েড ইউজিং দিস, properly write how the medicine should be taken। যেমন সুক্রালফেট লেখা হলো, যেগুলো কমন এখন পাবি, এবং তার জন্য প্রচুর রিসোর্স মিস ইউটিলাইজড হয়। সুক্রালো আর পিপিআই খুব কমনলি পাবি, একটা ড্রাগ ইন্টারাকশন সেটা তো গেল, ঠিক আছে, তাও যদি 5-6 ঘন্টা গ্যাপে দেয়, ইফ দেয়ার ইজ এ গ্যাপ অফ 5 to 6 hours বিটুইন দ্য সুক্রালফেট অ্যান্ড এ পিপিআই, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। ঠিক আছে, কিছু খুব একটা কিছু বলার নেই। কিন্তু সুক্রালফেট দেওয়া হলো, সুক্রালফেটে লেখা থাকলে এরকম, ধর এরকম লেখা থাকে TDAC ইন্টু 15 days, সুক্রালফেট 10 ml ধর লেখা আছে, সুক্রালফেট এরকম লেখা আছে। সুক্রালফেটের একটা সাসপেনশন দ্যাট ইজ অ্যাভেলেবল, বিভিন্ন নামে পাওয়া যায়, 10 ml TDS থ্রাইস ডেইলি বিফোর মিল। ঠিক আছে, এটার মধ্যে প্রবলেমটা কোথায়?
এরকম লেখা আছে, আমি তো পুরোটা জাস্ট সিরাপ বা সাসপেনশন লেখা আছে, সাসপেনশন একটা সুপ্রালফেট সাসপেনশন একটা পার্টিকুলার নাম দিয়ে লিখেছে, সেটা লেখা আছে 10 ml TDAC ফর 15 days। এটা আমার প্রবলেমটা কোথায়? মানে প্রবলেম আছে? হ্যাঁ 15 দিন দিনে 3 বার, পুরোটা ডিউরেশন আছে, ডোজ আছে, ফ্রিকোয়েন্সি আছে, সবই আছে, তাহলে প্রবলেমটা কোথায়? টিডিএসি তোকে তাও টিডিএসি মানে লার্জ মিলকে জেনারেলি বোঝানো হয় থ্রাইস ডেইলি, তাও ধর লিখে দিল যে আপনি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, তোর কথা তো তাও লিখে দিল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, তাহলে প্রবলেমটা কোথায়? কি মনে হয় সুক্রালফেট কখন দেওয়া উচিত? when to give in case of পেপটিক আলসার ডিজিজ কতক্ষণ আগে দিতে হয় খাওয়ার? 1 ঘন্টা 45 মিনিটস মিনিমাম। তাহলে পেশেন্ট এবার সুক্রালফেট খাচ্ছে কিন্তু খেতে বসছে, আগে বলা আছে বলছে আগেই খাবেন, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, when to take the drug, when to take the drug and how much, মানে সেটা ঠিক আছে 10 ml লিখলাম 5 ml লিখলাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইন কেস অফ পিপিআই মোস্ট প্রেসক্রিপশন, মোস্ট না 100% প্রেসক্রিপশন এরকম পাবি 1 ট্যাব বা 1 ক্যাপ বা 1 ক্যাপসুল অর ট্যাবলেট যাই হোক, 1 ট্যাব ওডি বিবিএফ বা ওডিএসি 15 ডেজ। বিবিএফ মানে এই যে এইগুলো হচ্ছে নন স্ট্যান্ডার্ডাইজড আফটার these are the non-standardized abbreviation that are used in the prescription. Non-standardized এগুলো কোথাও কোনো ইয়ে নেই, এগুলো আমাদের নিজেদের বানানো। এবিএফ মানে আফটার ব্রেকফাস্ট, বিবিএফ মানে বিফোর ব্রেকফাস্ট, এডিএন মানে আফটার ডিনার, বিডিএন মানে বিফোর ডিনার, এএল মানে আফটার লাঞ্চ। This should not be used in the prescription. Miscommunication, misinformation, রং প্রেসক্রিপশন বা প্রেসক্রিপশনের দোষ নেই, অ্যাব্রিভিয়েশন গুলো আমরা ইউজ করছি তাতে প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইখানে এই ক্রিপ্টিক সিম্বলস, আর এখন বলছে যে এই যে যত ল্যাটিন, এই যে টিডিএসি, কিউডি, কিউআইডি, বিডিএসি, এইগুলো আর ইউজ করতে না। বিডিএসি, এসি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ এসি? অল্টারনেট কারেন্ট। এসি মানে কি? এসিটা কোত্থেকে আসলো? গরমকাল একটু এসি দিলে ঠান্ডা লাগবে, পেশেন্টের ভালো লাগবে। এসি মানে কি? অনেক কিছু হতে পারে, এয়ার কন্ডিশনার, অল্টারনেট কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট, অনেক কিছু হতে পারে। এসি মানে হচ্ছে অ্যান্টেসিবাম, সেখান থেকে এসছে অ্যান্টেসিবাম। এইচএস মানে হোরা সোমনি, নাইট টাইম। স্ট্যাট এসে কোথায়? স্ট্যাটিন। এসওএস লেখা হয়, এসওএস মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ এসওএস? হোয়াট ইজ দ্য মিনিং অফ লেখা তো হয় এসওএস, সাই ওপাসিট, এগুলো সব ল্যাটিন, ঠিক আছে? ল্যাটিন আর এখন ইউজ করতে অ্যাভয়েড করতে বলছে, তাহলে এররের চান্সেস বেড়ে যায়, ঠিক আছে? এররের চান্সেস বেড়ে যায়, শুধু একরকম যে ফিজিশিয়ান লিখছে সে জানে বাকিরা কেউ জানে না, এগুলো ঠিক নয়। সেই জন্য এখন এগুলো বলছে এখন আর ইউজ করো না, থ্রাইস ডেইলি 45 minutes before breakfast, lunch and dinner, that is a complete direction to the patient and that will help the patient to understand how to take the drug, ঠিক আছে? এটা বুঝিয়ে দিতে। তাহলে সেই জন্য এখন এই
ক্রিপ্টিক সিম্বলস, প্রপার ডাইরেকশন, কতক্ষণ আগে খেলে কতক্ষণ আগে খাবে, দিনে কবার খাবে, তার থেকে বেশি খেলে কি হবে, কতদিন পর্যন্ত। কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে when not to take, যেমন ইন কেস অফ সুমাট্রিপটান ইউ শুড নট টেক, মানে পার্টিকুলার মাইগ্রেন, তার অ্যাকিউট মাইগ্রেন অ্যাটাক হয়, একবার যদি কেউ সুমাট্রিপটান কোনো অ্যাকিউট মাইগ্রেন অ্যাটাকের জন্য ইনটেক করে, ওরালি ট্যাবলেট নিয়েছে বা সাবকিউটেনিয়াস ইনজেকশন বা নাসাল স্প্রে, হোয়াট এভার দ্য ড্রাগ, হোয়াট এভার দ্য ফর্মুলেশন he or she have used, তাহলে he or she should not take sumatriptan for next 14 days, তাহলে সেটা মেনশন করতে হবে। ইন কেস অফ প্যারাসিটামল, হাউ টু টেক দ্য ড্রাগ, প্যারাসিটামল, যে ইন কেস অফ অ্যাডাল্ট হেলথি ইন্ডিভিজুয়াল ইউ ক্যান প্রেসক্রাইব প্যারাসিটামল আপ টু 2600 milligram per day or within 24 hours. Use 650 milligram in case of healthy adult individual every 6 hours. Every 4 to minimum 5 to 6 hours gap is mandatory. You have to mention it within your prescription. ঠিক আছে, যে একবার খেলে আপনি কিন্তু 5-6 ঘন্টার আগে আবার প্যারাসিটামল 650 খেতে পারবেন না, 5-6 ঘন্টা গ্যাপ দিতে হবে, যাতে আপনার জ্বর আসলে কিছু করার নেই। ঠিক আছে, একবার সুমাট্রিপটান খেলে পরের 14 ডেজ কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি কিন্তু খেতে পারবেন না। পেশেন্টের যদি প্রিভিয়াস কোনো ডিজিজ থাকে তাহলে কিন্তু তাদের এইগুলো ডাক দেওয়া হয়, যদি তাদের কোনো ইস্কেমিক হার্ট ডিজিজের হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সুমাট্রিপটান দেওয়া হয়, দ্যাট শুড নট বি রিটেন, কারণ তারপরে তাদের কিন্তু ডেথ হতে পারে। সিমিলারলি যেমন পেশেন্টের যদি মায়োকার্ডিয়াল ইস্কেমিয়ার হিস্ট্রি থাকে, যেমন COX-2 ইনহিবিটর, সিলেক্টিভ COX-2 ইনহিবিটর should not be prescribed, that is contraindicated, যে কারণে মার্কেট থেকে অনেক ড্রাগ উঠে গেল। তাহলে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, কি কি দেখবি তাহলে এইগুলো ইম্পর্টেন্ট, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, অ্যাড্রেস, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, পেশেন্ট পার্টিকুলার, পেশেন্ট ডিটেলস, আরএক্স আছে না, ঠিক আছে, তারপরে ইনস্ক্রিপশন, ড্রাগ ডোজ, ড্রাগ ডিউরেশন, প্রপার ডাইরেকশন হ্যাভ বিন গিভেন অর নট, আর ফ্রিকোয়েন্সি, রুট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো, ইফ দেয়ার ইজ এ পসিবল ড্রাগ ইন্টারাকশন আছে কিনা সেটা থাকবে, মানে যেগুলোতে ইমপ্রুভ করা যায়, যে ক্রিটিক্যালি অ্যাপ্রেজ পারফর্ম এ ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল অফ এ পার্টিকুলার গিভেন প্রেসক্রিপশন অ্যান্ড বলো যে হাউ টু ইমপ্রুভ ইট, যে সেটা সেইগুলোর জন্য এইভাবে ড্রাগ ইন্টারাকশন থাকলে কোথায় কোথায় কষা হওয়ার দরকার, ড্রাগ ইন্টারাকশন, দেন সাবস্ক্রিপশন, ইট ইজ এ ডাইরেকশন টু দ্য ফার্মাসিস্ট, অ্যান্ড তারপরে রয়েছে ট্রান্সক্রিপশন, হোয়াট দ্য ফার্মাসিস্ট হ্যাভ টু রাইট অন দ্য, বলতে পারি ড্রাগ লেভেল, ড্রাগ লেভেলে পেশেন্টের এক্সপ্লেনেশনের জন্য কি কি করবে পেশেন্টের বোঝার জন্য, আর লাস্ট হচ্ছে সিগনেচার অ্যান্ড দ্য ডেট উইথ সিল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর কি কি বললাম, কি কি করবে, ঠিক আছে, তাহলে এইগুলো একটু দেখবি,